हेलो एवरीवन, कैसे हैं आप सभी कोई। आज मैं फिर से आ चुका हूं अपने पॉडकास्ट के अंदर। आज लेकिन कुछ हट के आपको मिलेगा। आज के हट के क्या मिलेगा आपको? आज हम लोग क्रिकेट से हट के आ चुके हैं फुटबॉल के मैदान में। कुछ लोगों ने मेरा पोस्ट देखा होगा, मैंने फेसबुक पे पोस्ट किया था लेट्स फुटबॉल। तो ये फुटबॉल का टाइम है, बड़े बड़े टूर्नामेंट्स हो रहे हैं। हमारे पुरुलिया में बहुत बड़ा एक टूर्नामेंट चल रहा है, चैलेंज कप। लोगों को की भीड़ उमड़ रही है। बंगाल के अंदर फुटबॉल का क्रेज़ बहुत ज़्यादा है और उसी क्रेज़ के साथ सबसे क्रेज़ी आदमी फुटबॉल के सबसे इम्पॉर्टेंट आदमी बोला जा सकता है पुरुलिया के लिए, हमारे साथ मौजूद है रुपेश महातो। रुपेश दा, थैंक यू सो मच यहाँ पे आने के लिए। वेलकम है आपका। तो कैसा लग रहा है यहाँ पे आके? ज़्यादा মানে আমার বেশ ভালোই লাগছে এখানে। এরকম জায়গায় হয়তো আসতে পারা সৌভাগ্যের ব্যাপার। যদিও আমিও সেই জায়গায় আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এই হচ্ছে ব্যাপার। थैंक यू सो मच, बहुत बड़ी बात कही आपने। रुपेश दा, हम लोग सीधे आते हैं अपने टॉपिक के ऊपर। आज हमारा जो टॉपिक है, इतने दिन हम लोग क्रिकेट पे बात कर रहे थे, क्योंकि मैं बता दूं रुपेश दा क्रिकेट एंड फुटबॉल दोनों में ही इंटरेस्ट रखते हैं, बट बेसिकली ये फुटबॉल पे रखते हैं। सबसे पहला सवाल मेरा यही रहेगा, आपको क्रिकेट और फुटबॉल में फुटबॉल ज़्यादा क्यों पसंद है? না, ফুটবল নাই, ক্রিকেটেই ছিল আমার মূল। আমি 1996 থেকে 2005 পর্যন্ত টানা ক্রিকেটে ছিলাম। তারপরে আমাদের গ্রামাঞ্চলে দেখা গেল একটা আমরা কোথাও খেলা খেলবো, তো টুর্নামেন্ট যেন আস্তে 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 করে অফ হয়ে যাওয়ার মতন হচ্ছিল। তো সেই জায়গায় তখন 1 ডে 2 ডে ফুটবলটা চলে এলো, যে একদিন আর দুদিনের খেলা। সেই তখন ওই শুরু করলাম 2005 থেকে ফুটবল। তো ওই যে ফুটবলে চলে গেছি, ফুটবলে একটা এখন মোটামুটি এমন একটা জায়গায় এসে গেছি যে আর ক্রিকেটে সময় দেওয়ারও সময় মতন আমি খুঁজে পাচ্ছি না। ফুটবলটা এতটাই আমি পৌঁছে গেছি। फुटबॉल के अंदर इस तरह से घुस चुके हैं कि अब वो क्रिकेट में टाइम नहीं दे पाते। ये क्रिकेट के लिए थोड़ी बदकिस्मती की बात है कि रुपेश दा जैसे आदमी फुटबॉल में घुस चुके हैं, क्रिकेट में टाइम नहीं दे पा रहे हैं। बट ये फुटबॉल के लिए अच्छी बात है। रुपेश दा, मैं जानना चाहूँगा, या हम सभी को ही जानना चाहेंगे कि आपके फुटबॉल करियर के बारे में। आपने जैसे कहा कि 2005 से आपने स्टार्ट किया, अभी आप बहुत बड़े बड़े टूर्नामेंट्स करते हैं। हमारे पास खबर मिली है, हमने आपको यहाँ पे बुलाने से पहले कुछ जांच पड़ताल की है। हमारी बहुत बड़ी टीम है 2 आदमी की, जिन्होंने पता किया है कि आप एक कैंप भी चलाते हैं, टूर्नामेंट्स भी करवाते हैं। टूर्नामेंट जो होते हैं उसमें आप अपने कैंप में रेडी किए हुए प्लेयर्स को लेके जाते हैं। तो आपकी जर्नी के बारे में आप सारी डिटेल्स बताएं, 2005 से लेके टिल नाउ। হ্যাঁ, 2005-এ আমাদের ওই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে রেজিস্ট্রেশন করেছি 2005-এই, কিন্তু আমরা ওই ক্লাবটার নাম নিয়ে চলছি 1996 সাল থেকেই। তবে রেজিস্ট্রেশন সরকার রেজিস্ট্রেশন হয়েছে। আর তারপর থেকে যে ফুটবলে এসেছি, তো ফুটবলে আমরা আস্তে আস্তে করে হয়তো প্রথমে পুরুলিয়াতে খেলতাম। এখন পুরুলিয়াতে যখন আমরা খুব একটা ভালো জায়গায় চলে আসলাম, তখন আস্তে আস্তে বাঁকুড়া, মেদিনীপুর, এদিকে চারপাশে চক্রধরপুর থেকে শুরু করে এদিকে জামশেদপুর, যেটা বন্ডু, তামাড়, খুঁটি, আমাদের সিমডেগা, রাঁচি সাইড অ্যাভেলেবেল, বোকারো সাইড অ্যাভেলেবেল, ধানবাদ সাইড অ্যাভেলেবেল, নেরসা অ্যাভেলেবেল, আসানসোল সাইড অ্যাভেলেবেল, বাঁকুড়া, মেদিনীপুর, অল ওভার আমরা ফুটবল এখন খেলছি। পুরুলিয়াতে তো আছি, এখন তো চ্যালেঞ্জ কাপ চলছে। এটা হচ্ছে ক্লাবের ব্যাপারে। কিন্তু আমরা সাধারণত এখন ফুটবল শুধু ক্লাব ভিত্তিক নয়, আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা চেষ্টা করছি যে মোটামুটি ফুটবলটাকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে ধরে রাখা যায়। এইভাবে আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন একাডেমি, বিভিন্ন রকম কোচিং ক্যাম্পের মাধ্যমে ছোট থেকে বড়, মহিলা থেকে সিনিয়র সকলেরই চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবে এই যে পুরুলিয়ায় যে আমাদের ফুটবল, সেটাকে যেন যেমন করে হোক ধরে রাখা যায়। সেই রকম আমাদের অনেক একাডেমি আছে পুরুলিয়াতে। একাডেমি বলতে বিবেকানন্দ একাডেমি, ডাক্তার প্রশান্তবাবু খুব ভালোভাবেই চালাচ্ছেন। তো সেখান থেকে অনেক ফুটবলার এখন আমাদের একটা কলকাতামুখী হয়েছে। আর আমাদের বিশেষত পুরুলিয়াতে এমনই ফুটবলের কোচিংয়ের অবস্থা বা একাডেমির অবস্থা যে নিজস্ব যে কোনো ক্লাব বা একাডেমির আমাদের পুরুলিয়াতে নিজস্ব কোনো মাঠ নাই। বেশিরভাগই মানে যে কোনো ক্লাবের বা কোনো একাডেমির নিজস্ব মাঠ থাকবে সেরকম কোনো অবস্থা এখন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কিছুগুলা স্কুল ভিত্তিক নির্ভর করে আমাদের এখন ফুটবলটা টিকে আছে। যেমন হয়তো বিবেকানন্দ একাডেমি, সেটা বাড়ি হাই স্কুল, সেখানে ওনাদের মাঠ, ওখানে ওনারা সুযোগ পেয়েছেন। সেই যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই
যে এখান থেকে ফুটবলার নতুন নতুন উঠে আসছে, প্রতিভা উঠে আসছে, যারা সেরকমই আছে নপাড়া হাই স্কুল, সেখান থেকেও ওইভাবে ফুটবলার উঠে আসছে। মানভূম ভিক্টোরিয়া আমাদের পুরুলিয়া টাউনের মধ্যে অনেক প্রতিভা, নতুন নতুন প্রতিভা যারা জুনিয়র ফুটবল থেকে কাজ করছে। আমাদের সেরকম আবার ওইদিকে মধুকন্ডা দ্রোণ একাডেমি বা আবার বিভিন্ন ব্যক্তিগত অনেকজন আছে, আমি তো নাম করে শেষ করতে পারবো না। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় অনেক একদম নিজস্ব মানে যাকে বলে স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে সরকারি অনুদান আগে পাওয়া যেত। বলা যায় যে সরকারের থেকে তাহলে কি কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটা হয়তো আপনাদের প্রশ্ন আসতেই পারে। সেটাই বলি যে আগে অনুদান হিসাবে পাওয়া যেত, প্রত্যেকটা ক্লাবকেই দেওয়া হতো, কিন্তু গত 2 বছর থেকে মনে হয় না যে কেউ পেয়েছে। আশা করি বন্ধ হয়ে গেছে। তো সেই হিসাবে নিজস্ব যার যেমন যতটুকু সাধ্যের মধ্যে ক্ষমতা, সবাই আমরা চেষ্টা করি ফুটবলটাকে বাঁচিয়ে রাখার। बहुत बढ़िया बात कही आपने कि ये सब कोई अपनी अपनी तरफ से कोशिश कर रहे हैं ফুটবল को बचा के रखने की। এটা নিয়ে আমার আরেকটা প্রশ্ন বেরিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে কি করলে পুরুলিয়া ফুটবল উন্নতি করবে, অ্যান্ড পুরুলিয়ার যে লোকাল প্লেয়াররা আছে, নর্মালি আমার ক্রিকেট নিয়েও এই কোশ্চেনটাই থাকে যে পুরুলিয়া কি করে আগে যাবে, चाहे वो क्रिकेट हो या फुटबॉल हो, मेरा एक ही मतलब है, एक ही गोल है, पुरुलिया को कैसे आगे बढ़ाए हर जगह पे, नॉट इवन क्रिकेट, नॉट इवन फुटबॉल, हर जगह से जैसे हम लोग आगे बढ़े। तो ऐसा क्या करना चाहिए जिससे पुरुलिया का फुटबॉल और उन्नति पे जाए और वो प्लेयर और आगे बढ़ पाए? ऐसा क्या करना चाहिए आपको लगता है? जैसे आपने बताया बहुत सारी कमियां हैं, तो ऐसा क्या करना चाहिए जिससे ठीक हो? মানে আমরা নিজস্ব যেমন হয়তো ক্লাব ভিত্তিক চালাচ্ছি, এটা কিন্তু পুরুলিয়া ফুটবলের ক্ষেত্রে উন্নতি নয়। এটা বলা চলে পেশাদার ব্যবসা ভিত্তিকই বলা চলে। কোনো প্লেয়ার খেপ খেলছে, সে টাকা পাচ্ছে। আমরা কোথাও খেলতে যাচ্ছি, সেই টাকার পারিশ্রমিক হিসাবে টাকা নিচ্ছি। প্লেয়াররা সেই টাকা নিচ্ছে, তাদের সংসার চলছে, অবশ্যই সেটারও প্রয়োজন আছে। কিন্তু এটার ক্ষেত্রে মূল যে আমাদের ফুটবলের উন্নতি, সেটা বলা যাবে না। ফুটবলের উন্নতি আমরা কখন বুঝবো, কখন ফুটবলারের আমরা মান বুঝবো, যখন আমরা মিনিমাম এই টুর্নামেন্টে যে খেলাগুলো হয় 15 থেকে 20 মিনিট, তার বেশি সময় পাওয়া যায় না। 20-20, 40 কিংবা 15-15, 30। তো এইটাতে যে ফুটবলারের যে দক্ষতা, সেটা প্রমাণ হয় না। 10-15 মিনিট 20 মিনিটের খেলাতে হয় না। তো আমাদের মূলত নজর দিতে হবে, যদি পুরুলিয়া ফুটবলের উন্নতি চাই, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে বা আমাদের প্রত্যন্ত এলাকার থেকে যে লিগ ভিত্তিক খেলা, হয়তো আমাদের যেমন এখন যে বিভিন্ন ক্রিকেটে হয়েছে জিপিএল বা গ্রাম পঞ্চায়েত লিগ বা ব্লক ভিত্তিক বা এলাকা ভিত্তিক একটা লিগ শুরু হয়েছে। আমার যদি সেই ধরনের হয় ফুটবলের ক্ষেত্রে, আমি তো গোলামারা অঞ্চলের ছেলে। আমরা অবশ্যই আগের বছর থেকে যে গোলামারা অঞ্চল ফুটবল লিগ, সেটা আমরা শুরু করেছি। এটা আমাদের দ্বিতীয় সিজনে পড়ছে, মহালয়ার সময়, এবং তারপরের দিনে আমাদের যে গোলামারা অঞ্চল লিগ, সেটা সেই এলাকা ভিত্তিক। এই ধরনের যদি বিভিন্ন এরিয়া থেকে আমাদের এলাকা ভিত্তিক ফুটবলার উঠে আসে এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, মিনিমাম 35-35, 70 মিনিট, 45-45 হলে খুব ভালো, মিনিমাম 35-35 হলেও সেই বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যদি ফুটবলাররা তাদের কম্পিটিশনের মাধ্যমে উঠে আসে, তখনই আমাদের ফুটবলের ডেভেলপ শুরু হবে। নতুবা আমরা কাউকে তুলে আনলাম আর সেই ছেলেগুলোই শুধু বিভিন্ন জায়গায় খেলছে, যেমন এখন বিভিন্ন টুর্নামেন্টে ঘটছে, যে হয়তো আমরা আজকে খেললাম এখানে, সেই টুর্নামেন্টে যতগুলো টিম খেলছে, অন্য কালকে ওই আলাদা জায়গায় 40 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই ছেলেগুলোই খেলছে। তো এখানে এটা উন্নতির কোনো জায়গা হচ্ছে না, এটা সেই খেলাই একটা বলা চলে। তো এখান থেকে ফুটবলাররা যে কিছু লাইফ খুঁজে পাবে, নিজের জীবন খুঁজে পাবে, সেটা হবে না। তো সেইখান থেকে যদি লিগ আকারে করা হয়, যে বান্দোয়ান সাইডের হয়তো কিছুগুলা টিম আসলো, তাদের লিগ করে খেলা শুরু করলো, ব্লক ওয়াইজ বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত না হলো ব্লক ওয়াইজ থেকেও যদি হয়, তাহলে সেইখান থেকে যারা মানে যে লেভেলে আছে গ্রাউন্ড লেভেলের ফুটবলাররা, তারা উঠে আসবে, তাদের যোগ্যতা দেখিয়ে জেলা ভিত্তিক জেলা পর্যায়ে আসতে পারবে, তাহলেই সম্ভব আসল মেধা তারা ইয়ে করতে পারবে। मैंने रुपेश दा के बोलने का मतलब है कि जिस तरह से क्रिकेट में पीपीएल होता है, हुडा प्रीमियर लीग होता है, जितने भी प्रीमियर लीग्स होते हैं, उस टाइप की अगर फुटबॉल में भी आए
या फिर ब्लॉक वाइज होते हुए भी अगर फुटबॉल में भी कोई आगे बढ़े इसके लिए, तो वो फुटबॉल के लिए और ज़्यादा अच्छा रहेगा। अभी पुरुलिया में फुटबॉल जैसे एज पर रुपेश दा कह रहे हैं कि एक ही प्लेयर है, मतलब कुछ एक लिमिटेड प्लेयर्स हैं जो एक जगह पे यहाँ पे खेल रहे हैं, वही कल जाके 40 किलोमीटर दूर जाके वहीं पे वही लड़के खेल रहे हैं, कि पुरुलिया में और कोई प्लेयर बच नहीं रहे हैं, बाहर से प्लेयर मंगाने पड़ रहे हैं। तो रुपेश दा, आप बहुत सारे टूर्नामेंट्स में एंट्री करते हैं, बहुत सारे टूर्नामेंट्स में जाके पार्टिसिपेट करते हैं, उसमें आपका फॉर एग्जांपल जैसे हम लोग ने बहुत लोगों ने देखा है कि बाहर के प्लेयर आते हैं, तो एक प्लेयर को या एक टीम को मंगाने का, एक टीम बनाने का आपका कॉस्ट क्या पड़ जाता है? কস্ট এখন বলতে বোঝায় যারা আসে যে যেমন প্লেয়ার, যার যেমন হয়তো ক্যাটাগরি অনুযায়ী কেউ ভালো খেলে, তো তাদের সেই রকম একটা থাকে, তো ওটা এখানে বলাটা অবশ্যই ঠিক না মনে না, করি। আমি প্লেয়ারের নাম বলছি না, আপনি নর্মালি বলুন। নর্মালি একটা প্লেয়ার, ভালো প্লেয়ার, ফর এক্সাম্পল কলকাতা থেকে কোনো একটা ভালো প্লেয়ার আলো, ভালো মোহনবাগান, লমসাম, ভালো ক্লাব থেকে, ও কত টাকা নেয়? ও মিনিমাম পার গেম 5,000 টাকার নিচে কেউ খেলবে না। কলকাতায় যারা খেলছে তাদেরকে যদি আনা হয়, তো যতবার ওরা খেলবে কমপক্ষে 5,000 টাকা নেবে পার मैच? পার ম্যাচ। पर मैच 5,000 रुपये फीस है। मैंने जिस तरह से क्रिकेट आगे बढ़ चुका है, उस हिसाब से फुटबॉल में भी करियर है। मैं पुरुलिया के जितने भी फुटबॉलर्स हैं, जितने भी ग्राउंड लेवल के फुटबॉलर्स हैं, नीचे जो अभी प्रैक्टिस कर रहे हैं, जिनकी इच्छा है खेलने की, वो अगर और आगे बढ़ना चाहते हैं तो फुटबॉल पे फोकस करें। और जितने भी क्रिकेट के टूर्नामेंट कराने वाले लोग हैं, मैं उनसे रिक्वेस्ट करूँगा, जिस तरफ से हमारा PPL वगैरह जितने टूर्नामेंट्स होते हैं, उस टाइप से ही बाकी के टूर्नामेंट्स भी करवाएं फुटबॉल में। जिससे क्या होगा, और भी फुटबलार्स आगे आएंगे। রূপেশ দা, আর দু চারটা কোশ্চেন আছে আমার, অনেকগুলো কোশ্চেন আছে, ফুটবল নিয়ে আমার। নর্মালি আমি চাই ফুটবলের প্লেয়ারগুলো যেমন আগে আসে। তো আমাকে বলুন, যে আপনি বললেন যে আপনি মহিলা ক্রিকেট, মহিলা ফুটবলকেও नॉर्मली रेडी করেন, महिला फुटबॉल का पुरुलिया में किस स्थान पर भी खड़ी है? মহিলা ফুটবলের ক্ষেত্রে পুরুলিয়া অনেকটাই আগেই আছে। এখানে যে এখানে আমাদের এক মাহালিতড়া ফুনছবি ক্লাব, মাহালিতড়া FCC বলে, তারপরে জয়পুরে আছে KMFC, তারপরে পুঞ্চাতে পাকবিররা, এরপরে গুঞ্জাতে আছে। এই ধরনের অনেকগুলা ক্যাম্প আছে যারা নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুবেলা প্র্যাকটিস করে, সকালবেলাও প্র্যাকটিস করে, বিকালবেলাও প্র্যাকটিস করে। তার ফলও পেয়েছে অনেক জায়গায়। মেয়েরা এখন খুব ভালো জায়গায়। এখন তো আমাদের এই বছর এই কালকের খবরেই যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমাদের ওই সুব্রতা কাপে ভালো জায়গায় পৌঁছে গেছে আমাদের বেঙ্গলের টিম। তো সেই তুলনায় আমাদের পুরুলিয়াতেও, আমি যেহেতু মহিলা ফুটবলের সাথে প্রায় অনেক দিন থেকে জড়িত আছি, আমরা DM অফিসের সাথে ডেপুটেশন দিয়ে আমরা মহিলা লিগও শুরুও করেছিলাম। কোনো দুর্ভাগ্যবশত কোনো কারণে খেলাটা, লিগ খেলা বন্ধ হয়ে যায়, তারপরে আর শুরু করা যায়নি। সেটা আমাদের যারা রিজনটা কি ছিল? রিজনটা তখন অতিরিক্ত বৃষ্টি হয়েছিল লিগ চলাকালীন। এই বছর যেমন চললো বৃষ্টি, সেরকমই আমেসের কাদামাঠ, মানে আমেসের অবস্থাটা এখন এতই খারাপ অবস্থা, ওখানে ফুটবল হয় না। কিন্তু আমাদের এই সকল যারা খেলাপ্রেমী মানুষ আছি, যারা দেখতেও যাও, তারাও ফুটবল নাই, আবেগে খেলা দেখতে যায়। আমার একটা কোশ্চেন আছে। আমার কালকে একটা লোকের সাথে কথা হচ্ছিল, উনি বলছে এখন ফুটবলে যে খেলা হয়, ফর এক্সাম্পল যদি 40 মিনিট খেলা হচ্ছে, 40 মিনিটে 35 মিনিট বল শুধু হাওয়ায় থাকছে, গ্রাউন্ড লেভেলে থাকছে না। এই যে গ্রাউন্ডের অবস্থা আমাদের এত খারাপ হয়ে আছে, ওটা নিয়ে আপনি কি বলছেন? আমাদের এমএসের অবস্থা একদমই খারাপ অবস্থা। কারণ শুধু আমি নয়, ওটা যারা দেখছে তারাও বলছে, সোশ্যাল মিডিয়াতে তো এতই মানে এটা ভয়ানক আকার ধারণ করেছে। কেউ বহাল ক্ষেত বলছে, কেউ বাঁধ বলছে। কিন্তু ওই যে আমরা কেন, আপনার কথাটা ওটার জন্যই হচ্ছে যে ফুটবল হয় না, বল পাচ্ছে মারে দিচ্ছে, মানে কারণ ওই বলে কাদায় আর জলে যদি থাকে, সে বল তো মারাই যাচ্ছে না, সে উপরেই খেলা হচ্ছে, ওইটাই বলা হচ্ছে যে ভাসে যাচ্ছে বা উপরে হচ্ছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের যদি এখানে একটু জেলা যে একটা স্টেডিয়াম যদি নজর দেওয়া হয় প্রশাসনিক দিক থেকে, খুবই ভালো হয়। খেলাপ্রেমী তারা যদি নিজস্ব যোগ্যতা যেখানে দেখানোর দরকার আছে সেখানেই যদি দেখাতে না পায়, গ্রামাঞ্চলের মাঠ হয়তো শুকনো অনেক ভালো, তো সেখানে তো দেখিয়ে লাভ হয় না। আমাদের যদি পুরুলিয়ার থেকে আগে জোনে যাব, জোনের থেকে বেঙ্গল টিমে পাবো, এইরকম জায়গার থেকেই তো আমরা ফুটবলাররা যারা খেলে তাদের একটা আশা থাকে যে আমরা এই জায়গায় ভালো খেলবো, উপরে যাব। তো
তো এইখানে যাচাই করাই যায় না কে ভালো কে খারাপ, যতক্ষণ না তার যে দক্ষতা স্কিলটা দেখাতে পারে। একটা জেনারেলি পাস দিতে গেলেও বল আটকে যাচ্ছে, যাকে দেবার কথা তার কাছে যেত, গ্রাউন্ডে খেলবে কি করে, এই হচ্ছে এখন অবস্থা। কিন্তু আমরা সেই বলছি তো যে এমএসএ এই যে চ্যালেঞ্জ কাপ এত বড় খেলা হচ্ছে, প্রতিদিন অনেক লোকে লোকারণ্য, প্রতিদিন আজকেও খেলা হলো। হ্যাঁ, এই যে মাহাতো স্পোর্টিং বোকারো এবং ভাই ভাই কাটিন এফসি, কালকে তাদের সাথে সেমিফাইনাল হবে হান্টারের সাথে, আজকে ভাই ভাই কাটিন উইন হলো। তো লোকে মাঠ ভরাবে, কিন্তু সেই মতো ফুটবল আর হচ্ছে না, মানে ফুটবলটা ভালো হচ্ছে না যেটা বলা চলে আর কি। তো এইটার দিকে আমাদের সকলের নজর দেওয়া দরকার আছে। বিভিন্ন সমালোচনা হয়, সেগুলো মাথায় রেখে ফুটবলারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে যাতে এই মাঠটা একটু উন্নতি করা যায়, কোনো সেটাকে ডেভেলপ করা যায়, সেই জন্য আমিও প্রশাসনের কাছে একটু যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ করছি যে তারা যেন একটা বিবেচনা করেন। ग्राउंड की जो अवस्था है उसके लिए बहुत ही तकलीफ होती है प्लेयर्स को, बहुत ज़्यादा तकलीफ होती है फुटबॉल को, क्योंकि जैसे लोग कहते हैं कि भाई बॉल हवा में ही रहती है। उसका रीज़न रुपेश दा ने एकदम क्लियरली बताया कि ग्राउंड अगर किसी एक प्लेयर को अगर पास कर उसके पास बॉल पहुंचती ही नहीं है तो वो हवा में नहीं खेल के क्या करेगा। एंड मेरा भी रिक्वेस्ट है, जिस तरह से मेरे पिछले पॉडकास्ट में शुभदीप ने कहा था कि हमारे क्रिकेट की जो अवस्था है वो बहुत ख़राब है, उससे ज़्यादा ख़राब हमें फुटबॉल की नज़र आती है, क्योंकि फुटबॉल के ऊपर कोई नज़र नहीं देता, लेकिन बंगाल में फुटबॉल को सबसे प्रिय खेल माना जाता है। इसलिए मेरी भी रिक्वेस्ट है, रुपेश दा ने जैसे रिक्वेस्ट की जितने भी करता धरता हैं फुटबॉल के, कि इस पे थोड़ा ध्यान दे, जिससे हमारा फुटबल और आगे बढ़े और पुरुलिया और आगे बढ़े। रुपेश दा আপনি আমাকে বলুন পুরুলিয়াতে কিংবা পুরুলিয়া, আপনি আগে পুরুলিয়ারই বলুন, সবথেকে ভালো টুর্নামেন্ট কোনটা হয়, মানে টপ 3 টুর্নামেন্ট আমাকে বলুন। টপ 3 বলতে আমাদের এন্ড ইউ কেন সেটাও বলবেন। বলছি, আমাদের এইখানে যে চ্যালেঞ্জ কাপ, এটা এবছর 41তম হচ্ছে। আমি তো পার্টিসিপেট করছি প্রায় 10 বছর আগে থেকে, আমাদের ক্লাব আর কি। তো ব্যাপারটা হচ্ছে এখানে খেলার একটা আনন্দই আলাদা, কারণ একটাই জিনিস যে পাবলিক ডিমান্ড, মানুষ চায় এখানে ফুটবল হোক। তাহলে এখানে আর একটা ভালো, যেটাকে পুরুলিয়া বিশ্বকাপ ফুটবল বলা হতো, হিজুলিতে হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা क्वेश्चन আছে, दो टूर्नामेंट का नाम कहा आपने, एक अपना चैलेंज कप हो गया, दूसरा हिजोली। हिजोली में लास्ट ईयर जो कांड हुआ, जो घटना हुई, उसके बारे में आपका क्या कहना है। ওটা খুবই দুঃখজনক ঘটনা। ওটা আমরা যেহেতু মাঠে থাকি, ফুটবলারদের সাথে থাকি, ওই ঘটনাটা মেনে নেওয়া যায় না। একটা দিনের খেলা, আমি সেদিন টিম নিয়ে গেছিলাম, আমরা অবশ্য আগেই হেরে গেছি। তো যখন শেষ খেলা চলছিল, লাস্ট সেমিফাইনালের পরে ফাইনালে উঠেছে একটা দল, খেলা শেষও হয়ে গেছে, খেলা শেষ হওয়ার সময়টায় যখন খেলা শেষ বাঁশি বাজেছে, তখন বলটা হয়তো ওই গোলপোস্টের ওইদিকে ঘোরাঘুরি করছিল যে টিমটা হয়তো হারে যাচ্ছে। তো তাদের একটা আপত্তি জানাচ্ছিল যে রেফারিকে, স্যার এই টাইম ছিল বা আমাদের পায়ে বল ছিল, এই ধরনের, ওটা করতেই থাকে, ওটা হয় সাধারণত। কিন্তু এত দুর্ভাগ্যজনকভাবে সেইটা অনেক ফুটেজ এসেছে, যাতে দেখা গেছে যে সেই কমিটির ভলেন্টিয়ার্সরা প্লেয়ারদেরকে মারামারি শুরু করে, এমনকি মাঠের মধ্যে নয়, মানে নিয়ে গিয়ে একদম ক্ষেতের মাঝে, ধান খেতে নিয়ে গিয়ে পরে মারামারি করেছে। সেই প্লেয়ারটা অনেক অস্বস্তিতে কী করে বাঁচবো, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, এরকমও ঘটনা ঘটেছে, যেগুলো হওয়া কাম্য নয়। কারণ তারা ছিল মেদিনীপুরের প্লেয়ার, তারা খেলতে এসছে আমাদের পুরুলিয়াতে। তো ঠিক আছে, কমিটির একটা নিয়ম আছে যে তাদেরকে সেভ করানো। পাবলিক যদি মারে তো ঠিক আছে, কমিটির দায়িত্ব থাকে বাঁচানো। আর কমিটির লোক যদি সেখানে একটু হাত দেয় বা এরকম ধরনের ইয়া করে, সেটা দুর্ভাগ্যজনক, যে কোনো কারণে হোক ঘটে গেছে। সেই টুর্নামেন্টটা কিন্তু তারপরে শুনেছি থানা পুলিশ কেস এইসব হয়েছিল, আর পরের দিনের খেলা হয়নি। সেই খেলাটা পরের দিনের সমস্ত টিম মিলে 1 বছর পরে একটা টিম বানিয়ে আর ওই ফাইনাল আকার ধারণ করে খেলাটা নিষ্পত্তি করেছে। কিন্তু তারপরে আর খেলা হচ্ছে না বলতে ফুটবল মনে হয় পুরুলিয়ার থেকে আস্তে আস্তে করে প্রায় লুপ্তই হবে। इसी का वही कारण है, क्योंकि मैं जब यहाँ पे पॉडकास्ट में आया था तो मैं हर कैटेगरी को सर्च कर रहा था।
जैसे इससे पहले भी मेरी बात हुई थी एक आदमी से, बाबू खान। जैसे राकेश सूत्रधर का एक भाई है, विवेक सूत्रधर, वो कराटे बहुत अच्छा खेलता करता है, बट उसका कोई सोर्स उसको नहीं मिलता ठीक से, जिसके कारण वो आगे नहीं बढ़ पाता। वही रीज़न है कि फुटबॉल भी अभी बहुत आस्ते आस्ते, जैसा आपने कहा कि नीचे जाते जा रहा है। तो मेरी रिक्वेस्ट है, इससे उसको नीचे ना जाने दे, क्योंकि हमें फुटबॉल के साथ साथ पुरुलिया को भी आगे बढ़ाना है। बैकवर्ड में नहीं जाके फ्रंट फुट में हम लोग को रहना है, जिससे हम लोग का पुरुलिया और ऊपर जाए और आगे जाए। एंड रुपेश दा, आपने 2 टूर्नामेंट का नाम बताया आपका, एक हमला चैलेंज कप हो गया, दूसरा हिजोली का हो गया, थर्ड नंबर এখানে ভেলাইডি ঘোঙ্গা ভেলাইডি হয়, রাঙামাটি হয়, আড়সা রাঙামাটি, এখানে ভবানীপুর হয়। মূলত এগুলা হাইলাইটেড টুর্নামেন্ট, সবাই পাবলিক এক কথায় তাদের যদি খেলা হয় মাঠ ভর্তি করে ভালো খেলা হয়, ভালো প্লেয়ার আসে, এইরকম কিছু মাঠ আছে। আবার বিভিন্ন পুরুলিয়ার বিভিন্ন এলাকায় হয়, কিন্তু আমাদের নজরে এগুলাই মানে একটু বড় আকার সিন্দ্রি, যেমন বড়াবাজার সিন্দ্রিতে দুটো গেম হয়, 25-26, এবং ওইদিকে একটা 25-26 হয়, আর 10-11 মনে হয় জানুয়ারি হয়, কিছুদিন পরপরেই হয়। তো এইসব কিছু টুর্নামেন্ট আছে, হয়তো সব নাম বলে শেষ করতে পারবো না, অনেক ভালো টুর্নামেন্ট হয়। যারা আবার কিছু আপনি যা বলছেন প্রত্যেকটা টুর্নামেন্টেরই নাম বলছেন, সব টুর্নামেন্ট আপনার ভালো লাগে মনে হয়। না, ব্যাপারটা হচ্ছে টুর্নামেন্ট তো সবই ভালো, এমনটা হয় না যে যেমন এইখানে আমাদের টুর্নামেন্টের কিছু, ওই তো বলছে দুর্ভাগ্যবশত কি এখন ঘটছে যে প্লেয়াররা বা সেই টিম যথাসময়ে আমাদের মাঠে পৌঁছাতে পারছে না। আমাদের টাইম যদি দেওয়া থাকে 9টার সময়, কিন্তু ধরেই নিয়েছে যে না পুরুলিয়াতে 9টায় নেই, পুরুলিয়াতে 11:30টাই শুরু হয়। তো এইভাবে কিছু মানসিকতা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের বদল হওয়া দরকার। আমরা যখন বাইরে খেলতে যাই, আমরা টিম নিয়ে, নিজ টিম নিয়ে বিভিন্ন জায়গায় টাইমেই কিন্তু খেলা হয়, 9টায় টাইম, তো 9টার মধ্যেই মাঠে প্লেয়ারকে এন্ট্রি করাতে হবে, নতুবা তাদেরকে বিকল্প শাস্তি, কোনো একটা হয়তো পেনাল্টি শট দিল বা তাদের জন্য কিছু শাস্তিমূলক ব্যবস্থা রাখে। कुछ डिसिप्लिन रहता है, इसीलिए वो टूर्नामेंट्स अच्छे हैं। तो हमें बताइए, जैसे आपने कहा कि चैलेंज कप, क्योंकि चैलेंज कप पुरुलिया टाउन के एमएसए के अंदर होता है, इसलिए मैं भी बहुत बार गया हूँ वहाँ देखने के लिए मैच। एक्साइटमेंट तो बहुत रहता है, उसकी डिटेलिंग हमें चाहिए। पब्लिक जानना चाहती है आखिर चैलेंज कप में ऐसा क्या होता है जो कि वो इतना फेमस है, इतनी भीड़ आती है, ऐसा क्या होता है चैलेंज कप में? চ্যালেঞ্জ কাপ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, আমি একজন টিম ম্যানেজার হিসাবে বলতে পারি যে আমরা পুরুলিয়াতে কে কেমন টিম, তাদের বিচার করার, তাদের যোগ্যতা মান নির্ধারণ করার মতন একটা জায়গায় পৌঁছে গেছে, যে ওখানে খেলা যে করে হোক আমাদেরকে জিততে হবে। আর একটা ঐতিহ্য আছে, চ্যালেঞ্জ কাপ যদি জিততে পারি তাহলে একটা পুরুলিয়ার সেরা জায়গায় আমরা টপ টিমে পৌঁছে যাচ্ছি। সেই একটা মান ধরে রাখার জন্য সবাই সাধ্যমতো চেষ্টা করছে, সেরকম সবাই চেষ্টা করে। খেলার মান যাই হোক, এই জন্য এত বর্ষা এবছর 60-65 দিন কন্টিনিউয়াসলি জল পড়লো, কিন্তু চ্যালেঞ্জ কাপ বন্ধ হচ্ছে না। একটাই দিন শুধু অফ হয়েছিল, যেটা সকাল থেকে খুব জোর। आपका नेक्स्ट गेम कब है चैलेंज कप में? চ্যালেঞ্জ কাপ পরশু দিন, মানে 28, মানে 28 আগস্ট, 28 तारीख को सेमीफाइनल किसके साथ? এই নডিয়া জিমন্যাস্টিক क्लब। जिम्नास्टिक, माने ये टाउन की टीम जिम्नास्टिक क्लब के साथ हमारे पिरोर गोड़िया की टीम का मैच है, हबीबा क्लब। बहुत ज़बरदस्त मैच होगा, मैं भी कोशिश करूँगा वहाँ पहुँच जाने का। और मुझे बहुत सारे क्वेश्चंस आ रहे हैं मेरे दिमाग में, मुझे समझ में नहीं आ रहा मैं कहाँ से शुरू करूँ। एक और अपने जो मैं देखता हूँ कि यहाँ पे हमारे और भी आपके साथ सहकर्मी लोग हैं जो टूर्नामेंट्स में पार्टिसिपेट करते हैं, वो लिखते हैं फेसबुक के, आपके थ्रू से भी मैंने देखा कि फॉरेनर्स आ रहे हैं। फॉरेनर्स, मेरे दिमाग में ये क्वेश्चन है, फॉरेनर्स मतलब सिर्फ नाइजीरियन, उसके अलावा और कहीं से प्लेयर नहीं आते, ऐसा क्यों? না, নাইজেরিয়া আমরা বলি শুধু নাইজেরিয়া, কিন্তু শুধু নাইজেরিয়ার থাকে না, নাইজেরিয়ার প্লেয়াররা অনেক উন্নত। এখানে আসে ম্যাক্সিমাম আফ্রিকান আর ঘানা আর আইভরি কোস্ট। নাইজেরিয়ান প্লেয়ার খুব কম পুরুলিয়াতে আসে। এগুলা যারা আসে বেশিরভাগই আফ্রিকান। মানে এইখানে আসতে গেলে আমাদের একটা ওদের তো ক্যাম্প থাকে কলকাতাতে, কলকাতার থেকে পুরুলিয়া আসতে গেলে ওরা রিটার্ন ব্যাক করার গাড়ি পায় নাই। একবার যদি কেউ আসেছে কোনো ভালো প্লেয়ার, সে আর ফিরে আসতে চায় না, নতুবা অনেক ডিমান্ড করে যে এত টাকা চাই। কেন আসতে চায় না? কেন আসতে চায় না? রিটার্ন ব্যাক করার কোনো গাড়ি নেই। আমাদের এই হাওড়া চক্রধরপুর 9:15 বা 9টা এরকম আছে, সে লেট করতে গেলে আবার সকালে পৌঁছায়। কিন্তু ওদের চাই যে প্রতিদিন গেম, যদি কালকে কোথাও গেম পাওয়া যায়
তাহলে আজকে ওকে আবার কলকাতায় সেই 9টা-10টার মধ্যে ট্রেন ধরতে হয়, তো সেইটা ওদের পাওয়া যায় না। যদি মালদাতে কালকে কোনো গেম হয়তো ওরা খেলতে যেত, তাহলে সেটা পারে নাই। এই জন্যেই হয়তো আমরা দূরে থাকার জন্যে ওই একটা সমস্যায় ভুগি আমরা। আর নাইজেরিয়ান আনা মানে কি আমাদের পুরুলিয়ার উন্নতি নাই, ওটা অবনতিই বলা চলে। কারণ কি এটা একটা এনজয়মেন্ট, বললাম তো যে চ্যালেঞ্জ কাপ এখন একটা এন্টারটেনমেন্ট জায়গায় পৌঁছে গেছে। আবেগে কাজ করে। चैलेंज का मतलब सबको चैलेंज रहा था, जितने भी ओनर्स हैं उनके लिए एक चैलेंज है कि मुझे ये टूर्नामेंट जीतना ही है। একদম একদম না, আগে ছিল আমাদের ওইটা হয়তো একটা মেমোরিয়াল ট্রফি, এখন কিন্তু ওইটা আবার সেটা আর মানে সে অরবিন্দ সেন আর কি একজন এইসব ছিলেন আর কি ওনারা, কিন্তু এখন চ্যালেঞ্জ কাপ মানে ওই মেমোরিয়াল টুর্নামেন্ট যেন কোথায় মানে একটা কিছু মানে আড়াল হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব চলে আসছে আর কি। और ये जो फॉरेनर प्लेयर्स आते हैं, वो जैसे आपने कहा कि उन कलकत्ता में उनका कैंप रहता है, वो कैंप में रहते हैं, कैंप में ही खेलते हैं, and वो उनका पुरुलिया में आने का कॉस्ट क्या रहता है, एक प्लेयर का एक मैच का वो कितना रहता है? কোয়ালিটি ওয়াইজ एक अच्छी स्टैंडर्ड क्वालिटी। হ্যাঁ স্ট্যান্ডার্ড যারা আছে মিনিমাম 15,000-এর নিচে কেউ আসবে না। একটা ম্যাচে 15,000 টাকা লেগে। হ্যাঁ তার নিচে কোয়ালিটি প্লেয়ার আসবে না। আর যারা আসে ম্যাক্সিমাম 4,000, 5,000, 6,000 এক একজনের। मतलब इंडियन प्लेयर 4-5 हज़ार ले रहा है, फॉरेनर प्लेयर जितने हैं 15,000 ले रहा है। কোয়ালিটি একদমই না। এমনি যারা হয়তো নতুন আসে, তো হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমি ওই নতুন প্লেয়ারদেরকেই চেষ্টা করি সিলেকশন করার। যারা পুরানো হয় তাদের ডিমান্ড বেড়ে যায়। আমি হয়তো কাউকে 3,000-এ 4,000-এ খেলালাম, পরের বছরে তাকে কল করলেই বলবে 10,000। তো ব্যাপারটা হচ্ছে তখন যারা আবার নতুন আসে তাদেরকে সহজ হয় খেলানো কম টাকায়। गेम प्लानिंग आपकी बनी। इसी से मेरा एक और क्वेश्चन आ गया। मान लीजिए कोई आप टूर्नामेंट कर रहे हैं, उसके लिए एक टीम प्रिपेयर करना बहुत टफ काम होता है, एंड एक बजट का भी फैक्टर आता है, जैसा आपने अच्छी बात कही अभी, उसी से मेरा क्वेश्चन आ गया है। एक टीम रेडी करने में आप क्या क्या चीज़ सोचते हैं, आपकी स्ट्रेटेजी क्या रहती है? টিম বলতে আমাদের তো ক্যাম্প চলে, আমরা মার্চ মাস থেকে মানে আমরা এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফুটবলটা চলে, 1-1.5 মাস আমরা রেস্ট রাখি। তারপরে মার্চ মাস থেকে আমরা ফুটবল ক্যাম্প শুরু করি। সিনিয়রদের কথা বলছি, জুনিয়রদের কিন্তু আবার আমি কথায় আসিনি এখনও। সিনিয়রদের কথা হচ্ছে মার্চ মাস থেকে আমরা, এপ্রিল থেকে তো 100% করি, মার্চের শেষ থেকে আমরা ক্যাম্পটা চালু করি। সেখানে আমাদের সিনিয়র ক্যাম্প মোটামুটি যেখানে করি সেখানে 45 থেকে 50 জন আমাদের আমরা যেখানে সিনিয়র ক্যাম্প করি। আবার আমি একটা ওই তো বলছি যে কথাটা আগে শুরুতে বলছিলাম যে আমরা পুরুলিয়া ফুটবলের ডেভেলপের বিষয়টা নিয়ে, তো সেই ধারণাটা যেটা বলছিলি যে আমাদের যেহেতু ক্ষমতা নাই যে একসাথে কোনো ভালো মাঠ নাই থাকার, হয়তো আমরা 100 জনকে রাখবো সেই ব্যবস্থা নাই, তো আমরা ব্যক্তিগত কিছু কিছু মানুষ আছি যারা ফুটবলকে ভালোবাসি। আমি ব্যক্তিগত হিসাবেও সিনিয়র ক্যাম্প আমাদের একটা চলে, আবার 3টা মানে জায়গাকে আমরা মানে হেল্প করি যেটা বলা হয়, তাদেরকে সাধ্যমতো চেষ্টা করি। জুনিয়র ক্যাম্প আছে 3টা, সাধ্যমতো চেষ্টা করি। জুনিয়র বলতে 12, 13, 14 বছর বয়স। আমাদের এইখানে যেমন ইয়াতে হুটুমুড়ার কাছে সিদ্ধপুর আছে, ওখানে জিএফএ একাডেমি বলে মানে একটা গার্লস ফুটবল একাডেমি আছে, তাদেরকে আমরা সাথে থাকি। ওখানে আবার আন্ডার ওই 14, আন্ডার 12, আন্ডার 10 একটা টিম করা হয়েছে, তাদের সাথে থাকি। আমাদের যে সিন্দিরি চাষ মোড় আছে, ওখানে গৌরীনাথ ধাম আছে, সেখানে আমাদের একটা ক্যাম্প চলে, যেটা ওখানে মেয়েদের না, ওখানে শুধুমাত্র 12, 13, 14 মানে আন্ডার এজের যে ছেলেগুলো তাদের ক্যাম্প আছে। তারপরে আমাদের এই মাহালিতোড়া এখানে আছে, রাঘবপুরে আমরা একটা ক্যাম্প খুলেছি বাচ্চাদের। এইভাবে চেষ্টা করছি যাতে আমরা নতুন প্রতিভা সেই নতুনদের নিয়ে আসতে পারি, এরকম চেষ্টাটাই এখন বেশি চালানো হচ্ছে। जैसे आप कैंप्स चला रहे हैं, इसके अलावा और कोई भी है जो कैंप्स चलाते हैं पुरुलिया में? হ্যাঁ আছে আমাদের বলছি তো সেরা ক্যাম্প এখন বলতে বলা যায় যে বিবেকানন্দ একাডেমি মানবাজার, যেটা বাড়িতে এখন আছে, বাড়ি হাই স্কুলের কাছে। ওটা ওই প্রশান্ত মাহাতো, উনি ডাক্তার সদর হসপিটালে, উনি খুব সুন্দরভাবে একদম হৃদয় দিয়ে যত প্লেয়ারকে যেভাবে ভালোবাসা দেওয়া যায়, তাদেরকে কি করে কলকাতামুখী করা যায়, তার এটা মানে আপ্রাণ চেষ্টা আছে। আমরাও সাপোর্ট করি, কারণ আমাদের সেই ক্ষমতাটা নাই যে কলকাতাতে আমরা নিয়ে যাব। তো
তখন আমরা আমাদের যারা জুনিয়ররাকে তৈরি করি, আমরাও সেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই যে কীভাবে যায়। তারপরে কেউ আবার যদি মনোবল হারায়, তাদের মনোবল ফেরানোর চেষ্টা করি, কী কারণে তারা ফুটবল থেকে সরে আসছে বা বিভিন্ন কারণে একটা ক্লাবে বা একটা একাডেমিতে থাকার পরে সে আবার কেন ছিটকে বার হয়ে আসছে, তার কী সমস্যা তৈরি হচ্ছে। চোট আঘাত সেগুলো তো আছেই, সেগুলো আমরা সব সময় সাথে থাকি। খেলায় যেমন হয়তো প্র্যাকটিস করতে করতেও পা ভাঙে গেল একজনের, প্র্যাকটিস ম্যাচ খেলতে খেলতেও, ম্যাচে তো আছেই, সেগুলা সবসময় আমরা সাহায্য করি। প্রশান্তবাবু ডাক্তার যিনি আছেন, উনি তো ফুটবলারদের জন্য আপ্রাণ, মানে কোনো কিছুই সমস্যা রাখেন না, যে কেউ যে কোনো বিপদে পড়ুক সে কিন্তু ঝাঁপিয়ে পড়েন। আমরাও সবাই চেষ্টা করি সাধ্যমতো। चलिए, ये हुई हमारे फुटबॉल की बात, टूर्नामेंट्स की बात, बढ़िया ओनर्स की बात। अब हम लोग चले आते हैं फिर से फुटबॉल के टॉप प्लेयर। जैसे हम लोग टॉप 15 पुरुलिया के क्रिकेटर किस लेते हैं, टॉप 15 ভালো প্লেয়ার, টপ 15 ফুটবলার কে, একদম র্যান্ডমলি বলুন। এটা তো বড় জটিল প্রশ্ন, মানে পুরুলিয়ার মধ্যে এখন পুরুলিয়া প্লেয়ার, শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভালো প্লেয়ার 15টা। এই মুহূর্তে পুরুলিয়াতে প্লেয়ার নাই, আছে তাহলে বলুন, টপ 15 আমার পক্ষে মানে फिर চেষ্টা করুন। এটা এখন बहुत इंपॉर्टेंट है ये, लोग जानना चाहते हैं कि बढ़िया सबसे टॉप 15 फुटबॉलर कौन है पुरुलिया के। সেইভাবে তো পুরুলিয়ার থেকে তৈরি হয়েছে না। আমাদের টুর্নামেন্টগুলো আগে কি হতো, এ ডিভিশন যেমন খেলা হতো, সেইখান থেকে আমাদের টুর্নামেন্ট সিলেকশন হয়ে আমাদের একটা জোনে যেত। তাহলে সেই রকম জায়গায় তো পৌঁছাচ্ছে না অ্যাভেলেবেল যে কোনো প্লেয়ার। যেমন হয়তো আমরা ক্লাব ওয়াইজ খেলছি, বিবেকানন্দ একাডেমি ক্লাব ওয়াইজ খেলছে, ভাই ভাই কাটেন ক্লাব ওয়াইজ খেলছে, ট্যাঙ্গো টাইগার খেলছে, হাতিবাড়ি হান্টার স্পোর্টিং খেলছে। এই ধরনের আমাদের পুরুলিয়াতে অনেক সুনামধারী ক্লাব আছে যারা খেলছে। তো তাদের মধ্যে এখন সিলেকশন করা, এটা আপনার হিসাবে বলুন, এটা আপনার হিসাবে বলুন। আমি কাউকে এটা কোনো ইন্ডিভিজুয়ালে যাচ্ছি না, মানে কোনো যে আপনি বলছেন সেটাই সঠিক, ওটাই হবে সেটা আমি বলছি না। আপনার হিসাবে, আপনার নজরে, আপনি যাকে দেখেছেন এত বছর, আপনি অ্যারাউন্ড 20 বছর থেকে ফুটবলে আছেন, আপনি বললেন যে 2005 থেকে স্টার্ট করেছেন, এখন পর্যন্ত আছেন, আপনার হিসাবে কে? ওইটা এখন তো 5টা নাম বলুন আমাকে, ভালো 5টা নাম। ওইটা এখন বলাটা এখন चलिए कोई बात नहीं है, रुपेश दा वो बाहर नहीं निकालना चाहते कि किसी को खराब लग जाए, ये है मेन बात। तो कोई बात नहीं है रुपेश दा, और भी बहुत सारे सवाल हैं, तो आप मुझे बताएं कि बढ़िया फुटबॉलर होने के लिए सबसे इम्पोर्टेंट चीज़ क्या है? इसमें क्या डिसिप्लिन आता है पहले, या प्रैक्टिस आती है, या उसका डाइट आता है? सबसे इम्पोर्टेंट चीज़ मैंने कुछ टॉप 5 पॉइंट्स जो फुटबॉलर के लिए इम्पोर्टेंट होता है। সেটা একটা বটে। প্রথমত প্র্যাকটিসটা মন দিয়ে করতে হয়, সেটা দুবেলা করতে পারে হলে ভালো। তার সাথে যে খাবার, সে খাবারটা অবশ্যই চাই। শুধু আমি প্র্যাকটিস করব আর হয়তো পেটে খাওয়ার নাই, সেটা আবার একটা শারীরিক সমস্যা হতে পারে। আর এটাই আমাদের ফুটবলারদের মূল সমস্যা। ফুটবলাররা এমন পরিবার থেকে উঠে আসে, আপনি যদি কোনো সময় তাদের ব্যক্তিগত ইন্টারভিউ নেন তো বুঝতে পারবেন যে তারা কি পরিবার থেকে উঠে আসছে, তাদের কি কষ্টের মধ্য দিয়ে তারা এখানে আসে ফুটবলটা খেলছে। আমরা তাদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন সময় তাদের সমস্যার কথা শুনে যতটুকু পারা যায় সমস্যা সমাধানের চেষ্টা করেছি। মাঠে থাকার জন্য যে ধরনের প্রয়োজন সেটা চেষ্টা করেছি। তো ওই প্র্যাকটিস করতে গেলে বা ভালো ফুটবলার হতে গেলে ওটা চাই। আর এখন যে মোবাইলের যে একটা হিড়িক এসেছে, মোবাইল থেকে দূরে সরতে হবে। মোবাইল থাকতে গেলে মাঠে গেলেও তখন দেখবে হাতে মোবাইলটাই ঘাঁটা হচ্ছে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা চলে গেল, প্র্যাকটিসটাই হলো না। সেই জন্য মোবাইলের থেকে একদমই দূরে থাকতে হবে। ये प्रैक्टिस सबसे इम्पॉर्टेंट है, उसके साथ साथ खाना पीना भी इम्पॉर्टेंट है, एंड उससे भी इम्पॉर्टेंट चीज़ है कि उसको मोबाइल से दूर रहना होगा। ये बहुत अच्छी बात कही। किसी भी ग्राउंड या किसी भी स्पोर्ट्स में बने रहने के लिए हम सभी को मोबाइल से थोड़ा दूर रहना होगा। मोबाइल से दूर रहेंगे तभी हम लोग फिजिकल गेम्स में फोकस कर पाएंगे। आप हमें और भी चीज़ें हैं, जैसे फुटबॉल का एक टीम, फॉर एग्जांपल एक टीम बन रही है, उसका कॉस्टिंग क्या आता है, माने नॉर्मल टूर्नामेंट्स में? अगर आप लोकल टीम एक बना रहे हैं लोकल प्लेयर्स की, तो उसका एक कॉस्ट कितना रहता है? আমাদের যখন আমরা
টিম করি যারা ক্যাম্প আসতে চাই ইচ্ছুক যারা খেলোয়াড়। আমরা যখন প্র্যাকটিস করাই এমনি সোশ্যাল মিডিয়াতেও হয়তো কোনো সময় আমরা সেটা ভিডিও আকারে ছাড়ি, তো দেখা যাবে যে আমাদের 45-50 জন ডেলি সেটা প্র্যাকটিস করে। তো সেটা কিন্তু ডেলি তারা এসছে না, মানে ম্যাক্সিমাম 70 থেকে 80 জন আমাদের সেই ক্যাম্পে ছেলে থাকে। হয়তো 25-30 জন প্রতিদিন নাই আসতে পারছে, রোটেশন হিসাবেও হয়, এরকমও কিছু ঘটে। তো তাদের মধ্য থেকেও আমরা আমরা ব্যক্তিগত হিসাবে ওটা কোস্টিং হিসাবে ধরি না। ওই যারা কোচিং যারা মাস্টার থাকে, যে আমরা কোনো একজন সেই সময় কোচ মাস্টার যাকে বলা হয়, যিনি শিক্ষাদান করেন, তো পারিশ্রমিক হিসাবে তাকে কিছু দেওয়া হয়। আর সাধারণত যেগুলো আমরা টিফিনের ব্যবস্থা, বুট ভিজা বা এই ধরনের সেগুলো ব্যবস্থা করি। তারপর নিজেরা যারা নিজের চেষ্টায় আসে ফুটবলটা শিখে ক্যাম্প করে আর সেই ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, আমরাও তখন তাদের মধ্যে সিলেকশন করে আমি তো ব্যক্তিগতভাবে চেষ্টা করি ক্লাবের তরফ থেকে। আমাদের দেখবেন আপনি পরীক্ষা করে, আজ এই বছর কোনো ছেলে খেলছে তো পরের বছর তারা নাই, অন্য ছেলে খেলছে। কারণটা কি না, আমাদের যারা তৈরি করি তারা যদি কেউ ভালো জায়গায় পৌঁছে যায় আরও উপরে যায়, আমরা তাদেরকে পিছনে নামাই না, মানে সে উপরেই যাক, আমরা নিচ লেভেল থেকে আমরা আবার তৈরি করি। প্রতি বছর আমাদের নতুন প্রতিভা দেখতে পাবেন, এটা আমি গর্ব করে বলতে পারি। আপনি অ্যারাউন্ড কস্টিংটা বললেন না, একটা টিম চালাতে গেলে কতটা কস্ট আছে, মানে একটা টিমের জন্য একটা টুর্নামেন্ট আপনি আসছেন, ওই টুর্নামেন্টে আপনি পার্টিসিপেট করছেন, ফার্স্ট 11 যখন আপনি নামাবেন কিংবা ফার্স্ট 14 আপনি যা নামাবেন, ওর কস্টিংটা কত হয়? মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা, মানে যে কোনো টুর্নামেন্টে টিমটা নামাতে গেলে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয় যে কোনো টিমের। যে কোনো টিমের জন্য আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচা। টুর্নামেন্টগুলো হচ্ছে সেগুলো মিনিমাম 15-20, এরপরে বাজেট উপরে যেতে থাকে 15 হাজারের নিচে। আর এরকমও হয় যে যদি বলা হয় 10 হাজার টাকা, 12 হাজার টাকা, তো আমাদের ক্ষেত্রে সেটা হয় না। 15 থেকে 20 হাজার টাকা আমাদের বাজেটটা থাকে যে কোনো গেমেই। सब থেকে सेरा टूर्नामेंट, सेरा इन सेंस अपना सब থেকে जहाँ सबसे ज़्यादा प्राइज मनी रहती है वो कौन सा है? আমাদের পুরুলিয়াতে এখন তো অত ভালো আর প্রাইজ মানি এখন থাকছে নাই। দুমকা, গোড্ডা, ওই দিকে সারজমবেড়া, ওগুলো 10 লাখ, মানে পুরুলিয়াতে হাইয়েস্ট প্রাইজ মানি কত? পুরুলিয়াতে হাইস্ট মানে ও 5 লাখ পর্যন্ত ছিল, 5 লাখ। এখন চ্যালেঞ্জ কাপের প্রাইজ উইনার যে হবে ওর ফার্স্ট প্রাইজ মানি কত আছে, রানার প্রাইজ মানি কত আছে? চ্যালেঞ্জ কাপ এমন একটা টুর্নামেন্ট, এখানে কোনো প্রাইজ থাকে না, শুধু ট্রফি থাকে। তো বলবেন যে তাহলে কিভাবে খেলছে? এখানে আমরা যারা পার্টিসিপেট করি, যারা ক্লাবরা, মানে আমরা অংশগ্রহণ করি সেখানে, তো এখানের অর্গানাইজার কমিটি হচ্ছে পুরুলিয়া টাউন ক্লাব। পুরুলিয়া টাউন ক্লাব সেই আমাদের যারা টিম ম্যানেজার থাকে, যারা অফিসিয়াল থাকে, তাদের সাথে টুর্নামেন্টের আগেই একটা চুক্তি করে, কন্ট্রাক্ট করে, যে আপনার প্রথম খেলাতে এই টাকা পাবেন, দ্বিতীয় খেলাতে এই টাকা পাবেন। মনোমতো যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, তখন সেখানে বন্ড পেপারে সই করা হয়। पर मैच के हिसाब से आपको मैच पैसा मिलता है? एक एवरेज फीस कितनी होती है, कितना मिलता है एवरेज? এটা টিম অনুযায়ী হয়। তাও অনেক না, আপনার টিমে কত টাকা পাবে? মিনিমাম 10,000 থাকে। 10,000 টাকা আপনি পান পার ম্যাচে, এন্ড আপনার খরচা হয়ে যায় 20,000। গেম ওয়াইজ হয়, হয়তো ফার্স্ট গেম হলো 10, সেকেন্ড গেম আরও বাড়লো, তারপর আরও বাড়লো, তো ওটা সিক্রেট जिस टाइप, हाँ एकदम, जिस टाइप का टूर्नामेंट रहता है उस हिसाब से आपको प्राइज मिलता है। और भी कुछ एक क्वेश्चंस है, मैं देख लेता हूँ, और भी मेरी डायरी में, डायरेक्टरी में बहुत सारे क्वेश्चंस हैं। अच्छा, और भी बात बताइए, जैसे आप फॉरेनर्स प्लेयर्स बुलाते हैं, आपके अलावा भी बहुत सारे ऐसे ओनर्स हैं जो फॉरेनर्स प्लेयर्स बुलाते हैं, कौन है, कौन कौन सी टीम फॉरेनर्स प्लेयर बुलाती है? এখন চ্যালেঞ্জ কাপে যতগুলো টিম অংশগ্রহণ করে সবগুলাই ফরেনার আসছে, প্রতিটা টিম। যতগুলো টিম সবগুলো, সব থেকে ভালো প্লেয়ার কে আনে? সব থেকে ভালো প্লেয়ার যদি কেতিকা থাকে, কেতিকা সব থেকে ভালো প্লেয়ার আনে। কেএফসি, ওদের যে পাবলিক, যে দর্শক, তারা প্রচুর আবেগে থাকে, মানে মাঠ ভর্তি করে দেয়। সেইটা আবার কমিটির পক্ষ থেকে সামলানো মুশকিল হয়। এই বছর তো কেতিকা একটা খেলা চলছিল আমাদের চ্যালেঞ্জ কাপে, কেতিকা এবং জিমন্যাস্টিক। তো কেতিকা 2 গোলে অ্যাডভান্টেজ ছিল আর জিমন্যাস্টিক 1 গোল দিয়েছিল।
তো সেইটা একটা জিমন্যাস্টিক বক্সের মধ্যে ফাউল পায় এবং তারা পেনাল্টির ডিসিশন নিয়েছিল ওই রেফারি মশাই। সেইটা কিন্তু কেতিকা যারা কর্মকর্তা বা যারা দর্শক বা যারা সাপোর্টার তাদের মনঃপুত হয় না, নিয়ে সেটা প্রতিবাদ করে। তো এটা দুঃখজনকভাবে ওটা ঘটে গেছে। খেলাটা কিন্তু সেই দিন মোটামুটি হাফ টাইমের কিছু পর হয়েছিল, হয়তো 10-12 মিনিট হয়েছিল, খেলা অনেকটাই বাকি ছিল। তো ওইটা গোল হলেও 2-2 হতো, যদি টাইব্রেকারে নাও গোল হতে পারতো, কিন্তু যে কোনোভাবেই খেলাটা সেদিন হয়ে ওঠেনি। এগুলা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এইটা যারাই দোষ হোক, হয় রেফারি ভুল হোক, আমাদের টিম ম্যানেজারদের আমাদের ভুল হোক, কিন্তু খেলাটা হওয়া উচিত ছিল। খেলাটা বন্ধ হওয়ার পরে এই যে তাদের 2-1 গোলে অ্যাডভান্টেজ থাকার পরেও তা আবার নেক্সট গেম খেলতে পারলো নাই, সেটা হয়তো সিদ্ধান্ত সেই ম্যানেজমেন্ট কমিটি নিল যে না, তাদেরকে উইন ঘোষণা করা হলো, যে কোনো কারণেই হোক। তো এটা খেলাটা শেষ পর্যন্ত গেলে খেলার আলাদা রেজাল্ট হতেও পারতো। এটা খেলাটা আমার ব্যক্তিগত মতে খেললে ভালো হতো। अच्छा, एक और चीज़ बताइए, बाहर से हम लोग इतने प्लेयर्स बुला रहे हैं, आपने जैसे कहा कि अफ्रीका से आ रहे हैं और भी बाहर बाहर से आ रहे हैं, कलकत्ता से आ रहे हैं, इससे ये पुरुलिया के प्लेयर्स को इफेक्ट नहीं पड़ता, जैसे वो उनको चांस नहीं मिल पाता? जैसे चैलेंज कप आप जैसे कह रहे हैं कि चैलेंज के जैसा हो जाता है, और भी बहुत सारे टूर्नामेंट्स होते हैं जो आपके वो चैलेंज जैसे होता है, तो उसमें क्या लगता नहीं आपको कि पुरुलिया के प्लेयर्स को चांस कम मिल रहा है? একদম পুরুলিয়া মানে এই চ্যালেঞ্জ কাপের মতন জায়গায় যদি আমরা 4-5টা বিদেশি আনি তো নিশ্চয়ই 4-5 জন বঞ্চিত হচ্ছে। কিন্তু এটা যদি বলি আমি পুরুলিয়া ফুটবলের উন্নতির কথা বলি, তাহলে একটা আমি তো বলতে মিস করে যাচ্ছি যে আমাদের পুরুলিয়ার দুর্ভাগ্য এটাই এখন যে আমরা 2015-16 সালে যখন লিগ খেলা আমরা খেলবো বলি 2014-15 সালে, তখন আমরা লাইন পাচ্ছিলাম না যে বি ডিভিশনে খেলবো ফুটবল। আমরা পুরুলিয়া ফুটবলার, এই যে আমি তুলনামূলক যে কথাটা বলছি, যে অবশ্যই বঞ্চিত হচ্ছে, তারা সুযোগ পাচ্ছে না। কিন্তু এই চ্যালেঞ্জ কাপে ওই যে আগেও বললাম যে সে যোগ্যতা দেখাতে পারবে না। এখানের যেভাবে খেলা হয় এটা কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবেই ধরবো, এখানে ফুটবলারদের উন্নতি ধরবো না। ফুটবলারদের উন্নতির কথা আবার আমি আসছি যখন, সে কথাই বলি, বিদেশিদের কাছ থেকে আমরা যখন বঞ্চিত হয়েছি, আমরা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের আছে। এখানে পুরুলিয়াতে এ ডিভিশন এবং বি ডিভিশন ফুটবল লিগ হয়। যে কথাটা বলছিলাম যে 2014-15 সালে আমরা যখন খেলবো বলছি, আবেদন করছি, তখন ডিএসএ কর্তৃপক্ষ বলছে না এখন ফাঁকা নাই। কেন ফাঁকা নাই? না, 72টার বেশি টিম নেওয়া যাবে না, অত আমরা পারবো না। বাস্তব কথা, আমাদের রেফারি যেরকম থাকবে, যেরকমভাবে আমাদের মাঠ থাকবে, সে সাধ্যের মধ্যে করতেই হবে। তাহলে 72টার মধ্যে আমরা কিন্তু সুযোগ পেতাম না। যে কবে ওয়েটিংয়ে ছিলাম 3 বছর, 2012-13 এরকম ছিল, মানে 3 বছর পরে আমাদেরকে কল করা হয়েছিল অ্যাপ্লিকেশন দেওয়ার পরে, যে না তোমরা আসো, বি ডিভিশনে একটা টিম বা দুটো টিম ফাঁকা হয়েছে, তোমরা খেলতে পারো। আমরা বি ডিভিশনে সুযোগ পেলাম, মানে ওই 72-এর মধ্যে ঢুকতে হলো। এখন কি হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে কমতে 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 বি ডিভিশনের টিমের সংখ্যা এসে দাঁড়িয়েছে 24টা, আর এ ডিভিশনে ছিল 16টা করে থাকতো। সেখানে এবছর এ ডিভিশনের ফুটবল টিমের সংখ্যা হলো 12। তো কথাটা হচ্ছে যে আমরা এমনি বলছি যে ফুটবলের বা ফুটবলারদের উন্নতি করব বা ফুটবলের উন্নতি চাই, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এটা হতাশার দিক। ফুটবলার আসছে না। ফুটবলার আসলে তো তাহলে তো টিম তৈরি হতো। যে 72-এর জায়গায় আজকে 24, 3-24-এ 72, মানে 3 ভাগের 1 ভাগে আসে আমরা দাঁড়িয়েছি। তো সেইটা দেখা যাবে যে আরও 2 বছর পরে এটা কোন জায়গায় পৌঁছায়, মানে ধীরে ধীরে এটা ক্ষয় বলবো, মানে 72-এর থেকে একবার এলো 40-42 এরকম জায়গায়, তারপরের বারে এলো 30-32 এরকম, তারপরে এই বছর 24-এ আটকে আছে। যদিও আমি ব্যক্তিগতভাবে 3টা টিম করেছি, বি ডিভিশনে 2টা টিম করেছিলাম। 24 टीम में 3 आपकी, मैंने 24 टीम में, सॉरी 2 आपकी और एक ए डिवीजन में जहाँ 12 हो रही है, में 2, বি ডিভিশন में 2 টিম। 24 में से 2 आपकी ही है। আলাদা আলাদা নামে অবশ্যই খেলেছি। একটা ওই এমবিটিসি মাগুড়িয়া বস্তি টাইগার ক্লাব কোয়ালিফাই করা আছে, আর একটাই ডিএনটিটিসি এরকম কিছু নাম ছিল, লম্বা নাম, ওইটা মনে থাকে নেই, 6টা 7টা অক্ষরের।
হ্যাঁ, তো ওটাতে কোয়ালিফাই করতে পারিনি। আর আমরা যেহেতু এ ডিভিশনে খেলছি, আমরা এ ডিভিশনও আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। जैसे हमारे क्रिकेट कैंप्स होते हैं, जो क्रिकेट कैंप्स जैसे होते हैं, उसमें हर एक प्लेयर्स की कोचिंग के लिए पैसे लगते हैं। अगर किसी फुटबॉलर को कोचिंग लेनी है तो वो कहाँ जाए और उसका क्या कॉस्ट रहता है, कोई फीस क्या लगती है? এখানে পুরুলিয়াতে যে ফুটবলারদের ক্যাম্প হয়, কোনো জায়গাতেই যেখানেই ক্যাম্প হোক, টাকা নিয়ে ক্যাম্প হয় না, ফ্রিই হয়। কিন্তু তবুও পাওয়া যায় না যে সেই মতো ফুটবলার অবশ্যই আসে, কিন্তু এমনও আবার প্রত্যন্ত এলাকায় আছে সেখানে ক্যাম্প করাও যায় না। এটাই আমি চাইছিলাম যে প্রত্যন্ত এলাকা, ধরুন বান্দোয়ান আছে, ধরুন ঝালদার আছে, জয়পুরের কোনো একটা পুন্দাগ আছে, এই ধরনের। তো যদিও যেমন পুন্দাগে এসএসএসসি তারা ক্যাম্প করায়, তো এই ধরনের বিভিন্ন জায়গায় সেই ক্যাম্প ভিত্তিক যদি বিভিন্ন এলাকা ভিত্তিক ক্যাম্প হয়। সাঁওতালডি, একটা কথা বলি যে আমাদের যে পাণ্ডেজি বলা হয়, রাজেশ পাণ্ডে রেফারি করেন, উনি কিন্তু সারা বছর ফুটবলারদের নিয়ে থাকেন। এমনি সময় যখন সিজনে আসেন তখন কিন্তু রেফারি হিসাবে তিনি ইয়া করেন আর কি। এরপরে বাকি সময়টা প্রতিদিন সকালবেলা তিনি কিন্তু ছোটদের, মেয়েদের, বড়দের, ফুটবলারদের পাশে থাকেন। এটা একটা ভালো লক্ষণ। আমি সাঁওতালডির দিকের কথা বললাম, রাজেশ পাণ্ডে মহাশয়, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। और हमारे जैसे बहुत सारे ऐसे ओनर्स हैं, मैं किसी का नाम नहीं ले रहा हूँ, बहुत सारे हैं, क्योंकि मैं फुटबॉल में सभी को जानता नहीं हूँ, इसीलिए मैं आपसे पूछ रहा हूँ कि वो नॉर्मली लोकल प्लेयर्स को इतने उनको वो भरोसा नहीं होता, लेकिन वो बाहर में, जैसे आपने कहा कि एक मैच के 5,000 दे रहे हैं, फॉरेनर्स को 15,000 दे रहे हैं, लोग के ऊपर इन्वेस्ट करने से अच्छा अगर आप पुरुलिया पे इन्वेस्ट करें तो ज़्यादा अच्छा नहीं होगा? এটা আমাদের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। কারণ আমি ব্যক্তিগতভাবেই তো বলছি, আমি যখন বসেছি তখন আমি আমার কথাটাই বলবো। আমি কিন্তু পুরুলিয়া ফুটবলারদেরই ভালোবাসি, পুরুলিয়া ফুটবলারদেরকেই আমি নিয়ে আসার চেষ্টা করি মাঠে। এটা কিন্তু আমি ব্যতিক্রমী, সেটা আমাকেও অনেকে বলেছে যে না, আমি ভরসা করি। একমাত্র ভরসা কখন করি, যে বাইরের প্লেয়ার আমি একমাত্র বিদেশি আনি, হয় যেগুলো আমরা নাইজেরিয়া বলছি আর কি, ফরেনার। বাইরের প্লেয়ার আনলে আমি ওই নাইজেরিয়া বিদেশি প্লেয়ারকে আনবো, না হলে আমি কিন্তু নিজস্ব লোকাল। তো আমাদের দুর্ভাগ্য, আমাদের অনেক বড় বড় আমরা ফাইন্যান্সার আছি, বিভিন্ন ক্লাব চালাই। আমরা যদি নিজ এলাকার মধ্যে একটা ক্যাম্প তৈরি করি, তাদের সেই এলাকায় বিভিন্ন রকমের ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার পড়ে আছে, তাদেরকে যদি একটু সাহায্য করি, তুলে ধরে আনি, তাদেরকে বেশি কিছু তাদের মধ্যে সাহায্য করা দরকার হয় না। দেখবেন হয়তো এক সেট জার্সি বা 5টা ফুটবল, এটা কিছুই না। সে এই ধরনের বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট করেই হয়তো পয়সা ফুরিয়ে যায়, কিন্তু সেইটা যদি তাদের মধ্যে দেওয়া হয়, হয়তো 5টা ফুটবল বা হয়তো 20টা জার্সি, এমন কিছু কস্টিং না, কিন্তু সেই জার্সি এমন দেওয়া হয় যে আজকাল যদি এক সেট জার্সি দেওয়া হয়, সেটাই তারা অন্তত 3 থেকে 4 মাস যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করে, তবুও কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাদের মধ্যে একটা এনার্জি থাকে, সেটার মধ্যে একটা মানে আনন্দ পাই। তো এইসব যদি আমরা সেই সব টিম মালিকদের বা ম্যানেজারদের রিকোয়েস্ট করব যে তারা নিজ এলাকায় যে প্রতিভাবান ফুটবলার আছে তাদের দিকে নজর দিয়ে অন্তত ক্যাম্প করার জন্য একটু সাহায্যের হাত বাড়ায়, অবশ্যই পুরুলিয়া ফুটবলের উন্নতি হবে। मेरा एक, जैसे आपसे मेरी एक अराउंड 1 घंटा बात चल रही है, मुझे जितना समझ में आया कि अगर हम लोग जितने भी क्रिकेट से अलावा फुटबॉल के जितने भी ओनर्स हैं, उनसे अगर हम लोग रिक्वेस्ट करें कि अगर आप, जैसे पीपीएल होता है, पुरुलिया प्रीमियर लीग क्रिकेट का होता है, उसी तरह से अगर फुटबॉल का भी किया जाए तो बहुत अच्छा रहेगा। वो अगर रहेगा तो हम लोग के पुरुलिया के प्लेयर और आगे जाएंगे। तो अगर आप ऐसा करेंगे तो आप किसको किसको बोलना चाहेंगे कि जैसे कि आपको सपोर्ट मिले उससे? এমনি আমরা যারা অনেকেই করছি, তো নাম নেওয়া যাচ্ছে না, এমনি আমরা বিভিন্ন কিন্তু ফুটবলার বিভিন্ন আছে যারা আমাদের সিনিয়র ফুটবলার, তারা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ক্যাম্প চালিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। তো নাম নিয়ে এখানে অনেক আমাদের সবার সাথে পরিচিত আছি, তো ব্যক্তিগত নাম নেওয়াটা একটু নেই। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা সুনামধারী টিম মালিক যারা আছেন, তারা হয়তো, যেমন আমরা একটা টুর্নামেন্টে বাইরের থেকে
একটা বড় রকম কস্টিং করে হয়তো আমরা প্লেয়ারকে নিয়ে আসছি, তো সেইটা যদি আমরা নিজেরা সাধ্যের মধ্যে একটা ফুটবলার ক্যাম্প তৈরি করে তাদের মধ্যে তুলে ধরে আনি, কোনো কোনো সময় হয়তো দুটা তিনটা প্লেয়ার হয়তো প্রয়োজনে আনতেই পারি, তাহলে অনেকটা সুবিধা হবে। তো সেই টিম মালিকদেরকে আমি রিকোয়েস্ট করব নিজ নিজ এলাকায় ফুটবলারদের ক্যাম্প कराনোর জন্য। तो बहुत अच्छा लगा रुपेश दा आपसे बात करके। मेरा यही रिक्वेस्ट है सभी से बार बार कि पुरुलिया को अगर आगे बढ़ाना है, चाहे वो क्रिकेट हो चाहे वो फुटबॉल हो, हम सभी पुरुलिया के वासी को आगे आना होगा, पुरुलिया के लोकल प्लेयर्स को सपोर्ट करना होगा। उसके लिए आप जैसे एक टूर्नामेंट हम लोग का PPL होता है, जितने भी लीग्स होती है उस टाइप की लीग की जाए, जिससे हमारा पुरुलिया और आगे बढ़े, पुरुलिया के प्लेयर्स और आगे बढ़े। जिस तरह से क्रिकेट अभी बहुत आगे जा चुका है, उस तरह से फुटबॉल भी आगे जाए। तो थैंक यू सो मच रुपेश दा टाइम देने के लिए, यहाँ पे आने के लिए। हम आशा करते हैं कि फुटबॉल और आगे बढ़ेगा। एंड जिस तरफ से मेरे पास जितने भी रिक्वेस्ट आएंगे, मैं सारे रिक्वेस्ट को आगे फॉरवर्ड करूँगा ताकि हमारे फुटबॉलर्स आगे बढ़े। थैंक यू सो मच रुपेश दा।